হ্যালো ডিয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমি সৌভিক বিশ্বাস। এই চ্যানেলে আমরা সবাই ইংলিশ শিখবো, কেমন? এখানে ইংলিশ দু ধরনের ছাত্রছাত্রীদেরকে ইংলিশ শেখানো হবে। একটা হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য, আরেকটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে। স্কুল কলেজে বলতে একদম পুরো 6 থেকে 12 পর্যন্ত যে গ্রামারের যে টপিকগুলো আছে এগুলো শেখানো হবে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, 10+2, এমটিএস এবং অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যেখানটা ইংলিশ থেকে প্রশ্ন করা হয়, এই এই বিষয়টা ফ্রম ইংলিশ গ্রামারের বা ইংলিশের সমস্ত জিনিস A to Z ছোট 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 ভিডিওতে একদম ডিটেলসে শেখানো হবে। এবার এইখানটা দু ধরনের ক্লাস হবে। একটা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, আরেকটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা খাটছে। এবার স্কুলের ছাত্রছাত্রী আর কম্পিটিটিভ এক্সামের জন্য যারা খাটছে, এই দু ধরনের ছাত্রছাত্রীদের কিছু টপিক, কিছু কমন টপিক থাকে, কিছু কমন টপিক গ্রামার থাকে, যেগুলো গ্রামারে কিছু কমন টপিক থাকবে, যেগুলো স্কুলের ছাত্রছাত্রীদেরও পড়াশোনা করতে হয়, আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা খাটছে তাদেরও পড়াশোনা করতে হবে। আর কিছু পার্টিকুলার কিছু টপিক আছে যেগুলো শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্যই আসে, স্কুলে আসে না। আবার এমন কিছু টপিক আছে যেগুলো স্কুলে আসে, কম্পিটিটিভ এক্সামের জন্য আসে না। এখন আমি এবার তাছাড়া এর এর বাইরেও কিছু কমন টপিক আছে যেগুলো দু দু ধরনের ছাত্রছাত্রীদের শেখানো হয়। আমরা ফার্স্ট আগে কমন টপিক গুলো শিখবো। এমন কিছু টপিক আমি কিছু ভিডিও আপলোড করবো এমন কমন টপিকের উপর, যেগুলো একদম 6 থেকে 12 পর্যন্ত যারা আছে সেই সমস্ত ছাত্রছাত্রী, প্লাস যারা কম্পিটিটিভ এক্সামের জন্য আসছে, পড়াশোনা করছে, তাদের জন্য এই ভিডিওগুলো সুইটেবল হবে। এখন আমরা আজকে ফার্স্ট এমন একটা কমন টপিক, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। একদম এই ন্যারেশন চেঞ্জটা খুব ভালো করে শিখতে হবে। যদি আমরা ন্যারেশন চেঞ্জটা খুব ভালো করে শিখতে পারি, তাহলে যারা স্কুলে যারা পড়াশোনা করছি তারা রাইটিং এ খুব সুন্দর, রাইটিং এ তাদের খুব হেল্প হবে। ন্যারেশন চেঞ্জ ভালো করে জানা থাকলে আমাদের যে কোনো জিনিস লিখতে, বেসিক্যালি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যদি এগুলো আমরা ভালো করে জানি, তাহলে আমাদের রাইটিং এ ইংলিশ কোনো কিছু, একটা এসে রাইটিং হোক বা লেটার রাইটিং হোক বা রিপোর্ট রাইটিং হোক, যে কোনো রাইটিং খুব সুন্দর করে পারা যাবে। অ্যাকচুয়ালি ছোট ছোট গ্রামার গুলো, মানে এই ছোট ছোট টপিকের যে গ্রামার গুলো, এই কারণেই আমাদের শিখতে হয়, যাতে করে আমরা যে বড় রাইটিংটা আছে, রাইটিংটা একদম অ্যাকিউরেটলি আমরা লিখতে পারবো। যদি কেউ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো যদি ভালো করে জানা যায়, তাহলে রাইটিং লিখতে কখনো কোনো সমস্যা হয় না। তো ন্যারেশন চেঞ্জ এইটা কম্পিটিটিভ এক্সামেও জিজ্ঞাসা করা হয় পরীক্ষা, আর যারা স্কুলের ছাত্রছাত্রী তাদের পরীক্ষাতেও এটা আসে। এবার ন্যারেশন চেঞ্জ অনেকটা ভাস্ট টপিক, রাইট? এবার অনেকটা লেন্দি হবে, কিন্তু আমরা এই পুরো বিষয়টা ছোট ছোট ক্লাসে আমরা শিখবো। অনেকগুলো ক্লাস হবে, সে দেখি কতটা ক্লাসে এটা কভার করা যায়। তাহলে আমরা শুরু করি ন্যারেশন চেঞ্জ, কেমন? এইটা আমি আবারও বলছি, এটা দু ধরনের ছাত্রছাত্রীদেরই লাগবে। কম্পিটিটিভ এক্সাম, যারা এমনি চাকরি পরীক্ষার জন্য খাটছো, প্লাস যারা স্কুলের পরীক্ষা দেবে তাদের জন্য। তাহলে শুরু করি, কেমন? আচ্ছা, আবারও বলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বছরের প্রথম দিন অবশ্যই সবার খুব ভালো কাটছে। এরকম ভাবে যেন বছরের প্রত্যেক কটা দিন এরকম আনন্দে কাটে। আর যারা যে স্বপ্নেই দেখো না কেন, অনেকে স্বপ্নে দেখছে বিসিএস অফিসার হবে বা এসএসসি সিজিএল দিয়ে যে বিভিন্ন ইনকাম ট্যাক্স অফিসার হোক বা অন্যান্য যে পোস্ট গুলো আছে, বা যে যে পোস্ট বা যাই লাইফে ড্রিম দেখো না কেন, আশা করি সবার সমস্ত ড্রিম যেন পূরণ হয়, কেমন? ওকে, শুরু করি তাহলে। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ ক্লাস 1। এটা অনেকগুলো ক্লাস চলবে, আজকে ক্লাস 1, কেমন? দেখো, এরকম একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেবে, তো এটাকে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এবার দেখো, ন্যারেশন ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশনের বাংলা মানে হচ্ছে, একদম যদি তুমি দেখো ডিকশনারিতে, সেটা, সরি, তো সেটার একদম যদি তুমি ন্যারেশনের যদি বাংলা মানে যদি ডিকশনারি দেখো, সেটার বাংলা মানে হচ্ছে উক্তি। ন্যারেশনের ভার্ব ফর্ম হচ্ছে ন্যারেট। ন্যারেট হচ্ছে ভার্ব ফর্ম। যারা স্কুলে পরীক্ষা দিচ্ছ তাদের দেখবে পরীক্ষা একটা আসে, একটা টপিক আছে, এটা 9-10 এর পরীক্ষাতে আসবে, এই মাধ্যমিক আর 9-এ, যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। কি বললাম? ইন্টারচেঞ্জ অফ
পার্টস অফ স্পিচ। এটা খুব ভালো করে শিখতে হয়, যে ওইখানটা একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেখানটা ভার্ব ফর্ম, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ওগুলো শিখতে হয়। ওগুলো আমি শিখে দেবো, ওখানে অসুবিধা হবে না। এবার দেখো ন্যারেশন, ন্যারেশনের ভার্ব ফর্ম হচ্ছে ন্যারেট। ন্যারেট মানে হচ্ছে কোনো কিছু বর্ণনা করা, এক্সপ্লেন করা। আর এটা নাউন ফর্ম হচ্ছে ন্যারেশন। ন্যারেশন হচ্ছে নাউন ফর্ম, ন্যারেট ভার্ব ফর্ম, তার নাউন ফর্ম হচ্ছে ন্যারেশন। এবার দেখো এরকম তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, এইটাকে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো এইটা, তার আগে ন্যারেশন চেঞ্জ শেখার আগে আমাদের কতগুলো বেসিক কিছু টপিক আছে, সেই টপিকগুলো আগে, মানে বেসিক কিছু টপিক আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। দেখো, হি সেড টু মি আই এম রিডিং মাই বুক। তো সে আমাকে বলেছিল যে আমি, দেখো হি সেড টু মি, সে আমাকে বলেছিল, সেড পাস্ট টেন্স আছে, এইটা সিম্পল পাস্ট টেন্স আছে। হি সেড টু মি আই এম রিডিং মাই বুক, আমি পড়ছি, আই এম রিডিং, আমি পড়ছি, মাই বুক, আমার বইটা পড়ছি। এবার দেখো, দেখো হি সেড, এখানটা সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেইড রিপোর্টিং ভার্ব, আর একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে, এটাকে ইনভার্টেড কমা বলে, রাইট? তো ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বললাম? এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলেই কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে যখন আমরা নারেশন চেঞ্জ করব। দেখো, এইটা পাস্ট টেন্স হলে তাহলে এইটা টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় এইটার কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, পরীক্ষায় কিন্তু এরকম আসে প্রশ্ন। তো যদি এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তখন এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, প্রোনাউনের পরিবর্তন হবে। কেমন? আচ্ছা, এবার এইখানটা হি সেড টু মি, এই সেড হচ্ছে পাস্ট টেন্স আছে। আরেকটা ব্যাপার, এই যে কোনটা, কোন একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিল, সে যে কেউ দিল, তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হলো, যদি বলা হয় এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা আমরা বুঝবো ভার্বের কনস্ট্রাকশন থেকে। এই টেন্সের এই গঠন, এই সবকটা গঠন তোমাকে মুখস্থ রাখতে হবে। এরকম এই যে যে গঠনগুলো আছে, এই গঠনগুলো সবকটা গঠন তোমাদের যে কোনো গ্রামার বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। কেমন? এই এই গঠনগুলো খুব ভালো করে দেওয়া আছে। যদি না থাকে, আমি পরে, আমি যখন টেলিগ্রাম চ্যানেল যখন খুলবো, রিসেন্ট খুলবো টেলিগ্রাম চ্যানেলে, আমি এই সমস্ত গঠন লিখে তোমাদেরকে পাঠিয়ে দেবো। কেমন? তো হ্যাঁ, তো কি বললাম যে কোন সেন্টেন্স কোন টেন্সে আছে, এটা দেখবো আমরা ভার্বের কনস্ট্রাকশন দেখে। এবার দেখো এখানটা হি সেড, সেড হচ্ছে V2, সেড হচ্ছে V2 তে আছে। এবার দেখো, সবসময় মনে রাখবে আমাদের ভার্বের ফর্ম হয় অনেকগুলো, কিন্তু এখন দুটো ফর্ম ছিল, তিনটে ফর্ম, একটা হচ্ছে V1, V2, আর একটা হচ্ছে V3। যেমন মনে করো V1 গো, ওয়েন্ট, গন, এগুলো যে কোনো গ্রামার বইতে দেখবে এই এই ভার্বের তিনটে ফর্ম খুব সুন্দর করে দেওয়া আছে। এই সবকটা ফর্ম একদম ঠোঁটস্থ রাখতে হবে। গ্রামার বইতে যে কটা ফর্ম এরকম দেওয়া আছে, সব কটা ফর্ম কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, একদম মানে ইনস্ট্যান্ট, তোমাকে জিজ্ঞাসা করবে সাথে সাথে তোমাকে বলতে হবে যে না এইটা 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 এইটা। গো, ওয়েন্ট, গান, এইটা হচ্ছে V1 বলি, যেটাকে বলি একদম বেস ফর্ম। V2 যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি, এইটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই পাস্ট পার্টিসিপেল ফর্ম V3, এটা অনেক ব্যবহার আছে। আমরা যখন পার্টিসিপেল চ্যাপ্টারটা যখন শিখবো, তখন দেখবো যে এটা আরো অনেক, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল, সেগুলো আমরা শিখবো তখন। এখন শুধু এটা V1, V2, V3, রাইট? এরকম আরো আছে, মনে করে সি, স, সিন, এইরকম যে তিনটে যে ফর্মগুলো আছে প্রত্যেক গ্রামার বইতে, এইগুলো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি পড়ে নিও। কেমন? আর এগুলো আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত কিছু আপলোড করে দেবো। যেগুলো আমি এখন বলছি যে গ্রামার বই থেকে পড়ে নিও, ওগুলো আমি চার্ট করে, খুব সুন্দর করে চার্ট করে, PDF ফাইল করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা শুধু ওখান থেকে প্রিন্ট আউট করে নিও, তাহলেই হবে। দেখো, এবার হি সেড টু মি, সে আমাকে বলেছিল, এই সেড এটা আছে V2 তে,
তাহলে এটা আছে পাস্ট টেন্সে। তাহলে কি বলেছিলাম, যদি এইটা পাস্ট টেন্সে থাকে তাহলে এইটা টেন্সের পরিবর্তন হবে। এবার হি, আমরা ন্যারেশন চেঞ্জ যদি করি, হি থাকে, হি সেড টু মি, এইটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো ভালো করে খেয়াল করো, এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে চিনবো? অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সবসময়, সাধারণত না সবসময়, সাবজেক্ট প্লাস ভার্ব এই কনস্ট্রাকশনে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ভার্বের পর কখনো অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স এরকম ফরমেশনে আসে, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স কখনো এই ফরমেশনে আসে। তারপর আর বাদ বাকি যা কিছু আছে তাই আছে। সেন্টেন্সে সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপর। কেমন? তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। কেমন? এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে আমি কভার করে দেবো। কিন্তু আজকে আমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখবো। কেমন? দেখো দেখো, তাহলে হি সেড টু মি, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এখন তোমরা শিখে রাখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমরা রিপোর্টিং ভার্ব সেড চেঞ্জ করে টোল্ড করব। এইখানটা কিন্তু অন্যান্য অনেক রিপোর্টিং ভার্ব আছে যেগুলো আলাদা আলাদা ভাবে আসুক, আমি আলাদা ভাবে শিখিয়ে দেবো। এখন শুধু জেনে রাখো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা এখানে রিপোর্টিং ভার্ব টোল্ড করব সেড চেঞ্জ করে। হি সেড টু মি, তাহলে হবে হি টোল্ড মি। কখনো কখন, আচ্ছা আমি ওটা পরে বলছি। তো হি টোল্ড মি, এখানটা লিঙ্ক আর নট সবসময় আমরা কি করব, দ্যাট করব। হি টোল্ড মি দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্ক আর দ্যাট হয়। ইম্পারেটিভ সেন্টেন্স যখন আসবে তখন টু হবে, কখন হবে তখন সেটা দেখবো। এখন শুধু শিখে রাখো দ্যাট হবে। এবার দেখো, এইটা বলেছে আই অ্যাম রিডিং মাই বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা চিনবো এই দুটো দেখে। মনে রাখবি কিন্তু, অনেকে কি করে যে না ভি1 আইএনজি আছে, তো ভি1 আইএনজি মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। না, ভি1 আইএনজি থাকলেই যে সেটা কন্টিনিউয়াস টেন্সে থাকে, এটা এটা ঠিক না। যদি কখনো কখনো পার্টিসিপেল হিসেবে হয়, পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়, তখন কিন্তু তখন গরমিল হয়ে যাবে। কোন, এইটা কন্টিনিউয়াস টেন্সে আছে আমরা তখনই বুঝতে পারবো যখন এইটার সাথে একটা বি ভার্ব থাকবে, এরকম একটা বি ভার্ব থাকবে, আর তার সাথে ভি1 আইএনজি থাকবে। তাহলে এইটা কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে একটা অ্যামিজার এর অ্যাম বসেছে, আর ভি1 আইএনজি রিডিং। এবার দেখো, এইবার এইটা যে আমি টেন্সের পরিবর্তন করব, এইখানটা যে আমি লিখবো টেন্সের পরিবর্তন করে লিখবো, এটার বেসিক একটা নিয়ম আছে। অনেক বইতে বা অনেকেই বা অনেক বইতে শুধু এরকম বলে থাকে, এইটা থাকলে এইটা করবে, এটা থাকলে এইটা করবে। এটা আজকে একটা শর্টকাট ট্রিক একটা শিখে নি। কেমন? দেখো, এটা কোনো বইতে পাবে না, এখন আমি যেটা লিখবো এটা কোনো বইতে নেই। দেখো, দেখো, এই রিপোর্টেড স্পিচটা যদি মনে করো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সোজাসুজি সেটা সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমরা এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। কেমন? দেখো, ঠিক আছে। আর যদি যদি মনে করো কখন এটা পাস্ট আছে, মনে করো সিম্পল পাস্টে আছে,
মনে করো ওই রিপোর্টেড স্পিচটা সিম্পল পাস্টে আছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে আমরা এটা করব। যদি এটাই থাকে এটা বাদ দিয়ে আমরা এটাই করব। আর যদি কখনো এটাই থাকে তাহলে এইটা কখনো চেঞ্জ হয় না, এইটা থাকলে এইটাই চেঞ্জ থেকে যায়। নিয়মটা কি, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সোজাসুজি পাস্টে হয়ে যাবে। সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এবার দেখো যদি কখনো রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে, সিম্পল পাস্টে থাকলে এইটা বাদ দিয়ে তারপর একটা করব। সিম্পল পাস্টে থাকলে আমরা পাস্ট পারফেক্ট করব, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। যদি কখনো পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে ওই দুটো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থাকবে। এইটা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাকে কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, কিচ্ছু মনে রাখতে হবে না, তুমি রিপোর্টেড স্পিচটা আরামসে কনভার্ট করতে পারবে। শুধু একটাই ফর্মুলা, যে প্রেজেন্টে থাকলে সোজাসুজি পাস্টে করে দেবো, আর পাস্টে থাকলে একটা বাদ দিয়ে তারপরেরটা। সিম্পল পাস্টে থাকলে পাস্ট কন্টিনিউয়াস বাদ দিয়ে পাস্ট পারফেক্ট, আবার পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট বাদ দিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা থাকলে এইটা বাদ দিয়ে এইটা, এইটা থাকলে এইটা বাদ দিয়ে এইটা। আর যদি কখনো পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে ওই দুটোই থেকে যাবে, ওই দুটো চেঞ্জ হবে না। কেমন? আচ্ছা দেখো তাহলে, হি টোল্ড মি দ্যাট আই এম রিডিং মাই বুক। এই প্রোনাউন কখনো অনেকে কি করে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা হয়, এইটা থাকলে এইটা চেঞ্জ হয়, কখনো করবে না, মুখস্থ করার কোনো জায়গা নেই। বোঝো, দেখবে কখনো ভুল হবে না। অনেকের এই প্রোনাউন চেঞ্জ করতে গিয়ে ভুল হয় অনেকে। তুমি যদি ভালো করে বাংলা মানেটা বুঝতে পারো তাহলে প্রোনাউন চেঞ্জ করতে কখনো কোনোদিন ভুল হবে না। দেখো, সে আমাকে বলেছিল যে আমি আমার বই পড়ছি। মনে করো কেউ একজন, তোমার বন্ধু তোমাকে বলেছে যে সে তার বই পড়ছে, তাহলে কি এখানটা সে মানে কে? সে তোমার বন্ধু। বলছে হি সেড টু মি আই এম রিডিং মাই বুক। সে আমাকে বলেছিল আমি আমার বই পড়ছি, তাহলে এখানটা আমি মানে কে? এখানটা আমি মানে হলো সে, রাইট? সে আমাকে বলেছিল আমি আমার বই পড়ছি, এখানটা আমি মানে সে। তাহলে দেখ এখানটা সে ইংলিশ কি? হি। সি মানেও সে হয়, রাইট? তো সি মানে সে হয়, তো এখানটা তো হি আছে, ম্যাসকুলিন জেন্ডার আছে, তো এটা হলো হি। হি টোল্ড মি দ্যাট হি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হবে হি ওয়াজ। এবার দেখো, ওয়াজ ওয়ার করতে আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন, রাইট? সবকটা অক্সিলারি ভার্ব কখন কি হয় আমি এটা মোছার পরে আমি লিখে দিচ্ছি, যে হিয়ার পর ওয়াজ কেন হলো, ওয়্যার কেন হলো না। তো দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, সাবজেক্ট ওয়াজ, সেই সাবজেক্ট ওয়াজ আসলো, হি ওয়াজ রিডিং, আর হি ওয়াজ রিডিং মাই বুক। এখানে মাই বুক মানে কার বই? তার বই। এই হলো তোমাদের ন্যারেশন চেঞ্জ। বোঝা গেল? আচ্ছা, এইটা এবার এটা স্ক্রিনশট করে রাখো। হয়ে যায়। এইবার দেখো প্রত্যেক কটা অক্সিলারি ভার্ব কখন কি হয় আমি সেটা একটু লিখে দিচ্ছি, তোমাদের যেটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো, মনে করো অ্যামিজার। তার আগে একটা কথা বলে দিই, আমরা পার্সনকে তিন ভাগে ভাগ করি। পার্সনকে তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি কি হয়? আই আর উই, রাইট? আই আমি, আমরা। সেকেন্ড পার্সন কি হয়? তুমি, তোমরা। ইউ, ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। থার্ড পার্সন, থার্ড পার্সন হলো বাকি সব, একদম বাকি যারা আছে সব, সব একদম এ টু জেড। তুমি এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে থার্ড পার্সন পৃথিবীতে যা আছে সবকিছু। তুমি যদি এক্সাম্পল হিসেবে নাও, দেখো তুমি যদি এক্সাম্পল হিসেবে নাও, থার্ড পার্সন হতে পারে হি, হতে পারে সি, হতে পারে রাম,
যা আছে সবকিছু। প্লুরাল ফর্মে যদি আমরা করি, দে, যা আছে, রাম অ্যান্ড শ্যাম ইত্যাদি, যা আছে সব। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন বাদ বাকি সব। যেমন দেখো, বলে না যে তোমার আর আমার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থার্ড পার্সন যেন না আসতে পারে। তাহলে তোমার, তোমার আর আমার, তুমি আর আমি, ফার্স্ট সেকেন্ড এইটা বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সব তৃতীয় ব্যক্তি। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, বাদ বাকি পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। এইটাই মনে রাখার বিষয়। এটা কিন্তু পার্সনকে খুব ভালো করে মনে রাখতে হবে। যদি পার্সনকে ভালো করে মনে না রাখতে পারি, অক্সিলারি ভার্ব একটাও ঠিকঠাক বসাতে পারবো না। কেমন বোঝা গেল? এবার দেখো অ্যামিজারের মধ্যে, অ্যামিজারের মধ্যে ইজ, ফার্স্টে দেখো ইজ, ইজটা কখন হয়? ইজ হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। আমি লিখে দিচ্ছি সবকিছু, হ্যাঁ। ইজ ইজ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এম, এম সবাই জানে, এম শুধুমাত্র আই এর পর হয়, আর কখনো কোনো কিছুর পর এম হয়, এটা সবাই জানে। আর আর হয় বাকি সব। দেখো ইজ, ইজ হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পড়ে। ইজ শুধুমাত্র সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পরে হবে। এম, এম হয় আই এর পরে, আর হয় বাকি সব। বোঝা গেল? অ্যামিজার, হ্যাঁ। এই এই এটা শুধুমাত্র অ্যামিজারের ক্ষেত্রেই হবে, ওয়াজরের ক্ষেত্রে আলাদা নিয়ম লিখছে, হ্যাঁ। ঠিক তোমরা যখন খাতাতে যখন লিখবে এরকম ভাবে সার্কেল করে রাখবে, তাহলে তোমাদের কখনো এটা ভুল হবে না। বোঝা গেল? নেক্সট, না এটা স্ক্রিনশট করে রাখো। হুম, এবার দেখো ওয়াজ হয়, ওয়াজ হয় সবসময় সিঙ্গুলারে বলে। ওয়াজ হয় সবসময় সিঙ্গুলারে পড়ে, ওয়ার হয় বাকি সব। বাকি সব, এই বাকি সব প্লাস মনে রাখবে ইউ এর পরে, ইউ এর পরে সবসময় কিন্তু ওয়ার হয়। বোঝা গেল? ইউ এর পরে সবসময় কিন্তু ওয়ার হয়। এটা এরকম ভাবে সার্কেল করে রাখবে তোমরা যখন খাতায় লিখবে। কেমন? এবার দেখো নেক্সট, সবকটা অক্সিলারি ভার্ব যদি আমি এখন লিখে দিচ্ছি, তাহলে এরপরে আমার কোনো অসুবিধা হবে না। দেখো অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, হ্যাভ আর হ্যাজ। হ্যাজ হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার। হ্যাজ হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পড়ে। আর হ্যাঁ, আর হ্যাভ হয় বাকি সব। বোঝা গেল? ঠিক সেরকম শ্যাল উইল, শ্যাল হয় আই আর ইউ এর পরে, অর্থাৎ ফার্স্ট পার্সন। আর উইল হয় বাকি সব।
রাইট? শ্যাল হবে আই আর উই অর্থাৎ ফার্স্ট পারসন, আর উইল বাদ বাকি যা আছে সবকিছু পরে উইল হবে। হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পড়ে, আর হ্যাভ হবে বাকি সব। বোঝা গেল? আর আর হ্যাড অক্সিলারি ভার্ব, হ্যাড সবকিছুর পরেই হয়, ওটা কোনো ব্যাপার না। হুম, এবার দেখো, তাহলে ব্যাপারটা বোঝা গেল ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করবো। এইবার মনে করো তোমাকে যদি কোশ্চেন একটা যদি এরকম ভাবে থাকে, তোমার কোশ্চেনটা মনে করো এইভাবে আছে, হি said, comma inverted comma, I am reading my book, এরকম একটা প্রশ্ন আছে। তো এবার দেখো এইখানটা হি সেড টু মি ছিল, সেড এর পরে একটা অবজেক্ট ছিল, এখানটা কিন্তু কোনো অবজেক্ট নেই। আচ্ছা হি সেড, তো যদি কখনো অবজেক্ট না থাকে তখন ন্যারেশন চেঞ্জ আমরা কি করে করবো? দেখো দেখো হি সেড দ্যাট, নিয়মটা কি, সেইডের পর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড করব, আর সেইডের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেইডই থাকবে, মনে থাকবে। আবারও বলছি, সেইডের পর অবজেক্ট আছে তাহলে আমরা টোল্ড করব, আর সেইডের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেইডই হবে। তাহলে হি সেড, তারপরে যা ছিল সেরকমই হবে, আর কিছু চেঞ্জ হবে না। হি সেড হি ওয়াজ রিডিং হিজ বুক, এইটা হলো ব্যাপার। বাদ বাকি যেমন ছিল হি ওয়াজ রিডিং হিজ বুক তেমনই হবে, পার্থক্য শুধু এইটার, অবজেক্ট থাকলে আমরা টোল্ড করব, অবজেক্ট না থাকলে সেইডই থাকবে। কেমন? আচ্ছা, নেক্সট দেখো, এগুলো টেন্সের গঠন, এগুলো পরে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে সব দিয়ে দেবো। দেখো, হি সেড টু মি আই হ্যাভ কলড ইউ, এটা হবে হি টোল্ড মি। অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্ক ডট সবসময় দ্যাট হবে, হি টোল্ড মি দ্যাট। আই হ্যাভ কলড ইউ, এখানটা আই মানে কে? সে, হি। দেখো এটা কোন টেন্সে আছে? হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ ভি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে প্রেজেন্ট পারফেক্টে থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্টে থাকলে সরাসরি পাস্ট টেন্স হয়ে যায়, তাহলে এটা হবে পাস্ট পারফেক্টে, হবে হি হ্যাড কলড, এখানটা ইউ বলতে হি সেড টু মি আই হ্যাভ কলড ইউ, সে সে আমাকে বলেছিল যে আমি তোমাকে ডেকেছিলাম। তাহলে এটা তোমাকে মানে কাকে? আমাকে। সে আমাকে বলেছিল আমি তোমাকে রেখেছিলাম, তাহলে তোমাকে মানে আমাকে, হি হ্যাড কলড মি। ব্যাস, নেক্সট কোয়েশ্চেন, হি সেড টু মি আই ওয়েটেড ফর ইউ। দেখো হি টোল্ড মি দ্যাট, এটা তো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট লিঙ্কার ওয়ার্ড। আই ওয়েটেড ফর ইউ, সে আমাকে বলেছিল আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তাহলে এখানে আমি মানে কে? সে, রাইট? এইটা কোন টেন্সে আছে? সাবজেক্ট ভি টু, সাবজেক্ট ভি টু থাকে সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে থাকলে একটা বাদ দিয়ে পরেরটা, তাহলে সিম্পল পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট, কারণ সিম্পল পাস্ট আমরা কিভাবে হয়? সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বাদ দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। যদি তোমাদের ভুলে যাও তাহলে আগের যে পেজগুলো আছে ওই পেজগুলো একটু দেখে নিও। হি হ্যাড ওয়েটেড ফর মি, আই হ্যাভ ওয়েটেড ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তাহলে এটা তোমাকে মানে কাকে? আমাকে। নেক্সট কোশ্চেন, আই সেড টু হার, ভালো করে দেখো এখানটা প্রোনাউনটা চেঞ্জ করে দিয়েছি, এতক্ষণ মি ওপাশে ছিল, এখন মিটা আইটা এই পাশে। আই সেড টু হার, আর ওগুলো কি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, এই যে আই সাবজেক্টিভ কেস, মি অবজেক্টিভ কেস, মাই পজিটিভ কেস, ওগুলো আমি অন্য একটা দিনে আমি সব কেসটা পুরো ডিটেলসে শিখিয়ে দেবো। দেখো আই সেড টু হার, তাহলে এটা হবে আই told her
I told her that. I told her that আমি তাকে বলেছিলাম যে you had done the work for me. I said to her, I told her that এখানটা you মানে কি এখানটা she দেখো had আছে, had কোন টেন্সে হয়, had আর পাস্ট পারফেক্ট টেন্সে। তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কোন টেন্সে কোনো টেন্স হয় না, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সই হয়, কারণ ওর পরের পরে আর কিছু নেই। তাহলে পাস্ট পারফেক্ট থাকলে ওটাই রেখে দেবো। তাহলে হবে আই সেড টু হার ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক ফর মি। তাহলে আই টোল্ড হার হলো দ্যাট ইউ মানে কি এখানটা she had done the work for me। বোঝা গেল? আচ্ছা, বলছে আমি তাকে বলেছিলাম যে তুমি কাজটা করেছো আমার জন্য। এখানে আমার জন্য মানে তো আমার জন্য, তাই না? আমি তাকে বলেছিলাম তুমি আমার জন্য কাজটা করেছিলে, তাহলে এখানটা আমার জন্য মানে আমার জন্য, এখানটা এই মিটা কোনো চেঞ্জ হবে না। দেখো আই সেড টু হিম আই হ্যাভ বিন রিডিং মাই বুক ফর 5 hours। তাহলে হবে আই সেড টু হিম, আই টোল্ড হিম, I told him that আমি তাকে বলেছিলাম যে I have been reading, এখানটা I থাকবে। দেখো এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বারবার করে বলছি টেন্সের গঠনগুলো কিন্তু মুখস্থ রাখবে। এবার আমি যে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা আমি এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের কনস্ট্রাকশন দেখে। কেমন? তো বলছে I have been প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে থাকলে সোজাসুজি পাস্ট হয়ে যায়। তাহলে হবে দ্যাট I have been reading, তাহলে হবে I said to him, I told him that I have been reading, তাহলে হবে I had been reading I have been reading my book for 5 hours। মাই বুক মানে মাই বুকই হবে। আমি তাকে বলেছিলাম আমি পড়াশোনা করছি বা পড়ছি আমার বইটা, তাহলে এখানটা আমার বই মানে আমার বই, মাই বুক ফর 5 hours। বুঝা গেল? নেক্সট, she said to me I want to use your mobile। she said to me, told me, she told me that I want, I মানে কি এখানটা she want, I want এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে V1 সিম্পল পাস্ট টেন্সের গঠন। কোন টেন্স হবে? সিম্পল সরি সাবজেক্ট প্লাস V1 সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। তো সিম্পল প্রেজেন্টে কোন টেন্সে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে হবে she said to me, she told me that I want, তাহলে হবে she wanted to use your mobile। এখানটা your mobile মানে কিন্তু আমার মোবাইল, হ্যাঁ, to use my mobile। দেখো she said to me I want to use your mobile, সে আমাকে বলেছিল সে আমার মোবাইল ইউজ করতে চায়, তাহলে এখানটা আমার মোবাইল মানে আমার মোবাইল। I want to use your mobile, আমি চাই তোমার মোবাইল ব্যবহার করতে, তোমার মোবাইল মানে এখানটা কার মোবাইল? আমার মোবাইল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানটা একটা বিষয় আছে যে দেখো টু, এটার পরে এখানেও V1 ছিল, টু এটার পরে এখানেও V1 আছে, রাইট? হ্যাঁ, টু এর পরে সবসময় V1ই হয়। এটা ইনফিনিটিভ টপিকটাকে আমরা অন্য একটা দিন শিখবো, হ্যাঁ, ওটা অনেকটা বড় টপিক আছে। ইনফিনিটিভ সবসময় V1 এ হয়। এবার কখনো কখনো বেয়ার ইনফিনিটিভ আছে, কখনো কখনো ইনফিনিটিভ বসে কিন্তু টু ক্যারি করে না, এটা তো টু নিয়ে টু প্লাস V1 ইনফিনিটিভ। কখনো কখনো ইনফিনিটিভ বসে বেয়ার ইনফিনিটিভ, যে যখন টু ক্যারি করে না, কখন টু ক্যারি করে না কখন টু ক্যারি করে, ওটা আমরা অন্য একটা দিন ক্লাসে শিখবো। কেমন? টু এর পরে আবার কখনো কখনো V1 এর সাথে আইএনজি যোগ হয়, যেমন হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং।
অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। আমরা ওখানটা গ্যাম্বলিং কি হিসেবে ব্যবহার হয়েছে আমরা ওগুলো অন্য একটা দিন শিখবো, কেমন? এখন শুধু শিখে রাখো যে টু ইউজ এখানটা ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে, আর ইনফিনিটিভ সবসময় ভিওনই হয়, এইটা কখনো চেঞ্জ হয় না। নেক্সট দেখো, দেখো এখানটা বেসিক কতগুলো বিষয় আছে, এইটাও আমি পাঠিয়ে দেবো ওখানে টেলিগ্রাম চ্যানেলে, যে যখন ডিরেক্ট স্পিচে এগুলো এগো থাকলে, ইনডিরেক্ট আর রিপোর্টেড স্পিচ আমরা যখন করি ইনডিরেক্ট স্পিচে, এটা তোমরা শুধু এইটা না, শুধু এইটুকুই করবে। ডিরেক্ট স্পিচে এইগুলো থাকে, ইনডিরেক্ট স্পিচ যখন আমরা ন্যারেশন চেঞ্জটা করি, ইনডিরেক্ট স্পিচে এইগুলো থাকলে এগুলো হয়ে যায়। এগুলো মুখস্থ করার ব্যাপার। হ্যাঁ, তোমরা তোমাদের গ্রামার বুঝে থাকবে যে দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ, নাও দেন, যদি হেয়ার থাকে দেয়ার হয়, লাস্ট উইক, দা উইক বিফোর বা দা প্রিভিয়াস উইক, এটা হয়। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে এগুলো কনভার্ট হয়, কেমন? দেখি তারপরেরটা দেখো, I said to him, I am very busy now. তাহলে হবে I told him. I told him that. আমি তাকে বলেছিলাম যে I am very busy, এখানটা I মানে আমি, I দেখো মন দিয়ে দেখো, I said to him আমি তাকে বলেছিলাম আমি খুব বিজি, তাহলে এখানটা আমি মানে কে? আমি, I was very busy. I was very busy. নাও থাকলে আমরা দেন করি, ব্যাস গল্প শেষ। বোঝা গেল? এতে আর তেমন কোনো কিছু জানার নতুন করে কোনো নিয়ম নেই, শুধু আমি এই মতো দেখালাম যে এ পাশের গুলো থাকলে এ পাশে গুলো হবে, নাও থাকলে দেন হবে। আরেকটা অক্সিলারি ভার্বে, শুধু জাস্ট এটা একটু লিখে রাখো, এম ইজ আর যদি কখনো থাকে, এম ইজ আর যদি কখনো থাকে তাহলে সেটা হয়ে যায় ওয়াজ ওয়্যার, তাহলে সেটা হয়ে যায় ওয়াজ ওয়্যার। যদি কখনো ওয়াজ ওয়্যার থাকে, এগুলো অনেকেই ভুল করে বসে, এই বিশেষ করে ওয়াজ ওয়্যার একটা, হ্যাঁ, ওয়াজ ওয়্যার থাকলে সেটা সবসময় হ্যাড বিন হবে, হ্যাড বিন, মনে থাকবে। এম ইজ আর থাকলে যেরকম ওয়াজ ওয়্যার থাকলো, যদি যদি এখানটা যদি ওয়াজ ওয়্যার থাকতো তাহলে এখানটা হ্যাড বিন হতো। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার করবো, আর যদি কখনো ওয়াজ ওয়্যার থাকে আমরা হ্যাড বিন করব। নেক্সট, হি সেড টু হি হি সেড টু মি আই শ্যাল স্টাডি টুমরো। খুব ভালো ব্যাপার, দেখো শ্যাল উইলের একটা ব্যাপার আমি তোমাদেরকে বলে দিই, যখন আমরা ফিউচার টেন্সে যখন ন্যারেশন চেঞ্জ করি, এই অক্সিলারি ভার্বটা আমরা মডেল অক্সিলারি ভার্ব অন্য একটা দিন শিখবো, কিন্তু আজকে আমরা জাস্ট শুধুমাত্র এই শ্যাল আর উইলের ব্যাপারটা একটু শিখে নিই। দেখো শ্যাল, শ্যাল থাকলে আমরা শুড করব, খুব ভালো করে এটা দেখবে, হ্যাঁ, শ্যাল থাকলে শুড করব, আর উইল থাকলে উড করব, উইল থাকলে উড করব। আবারও বলছি, যখন ন্যারেশন চেঞ্জ করব এই অক্সিলারি ভার্বটা শ্যাল থাকলে আমরা শুড করব, উইল থাকলে উড করব। এখন মজাদার ব্যাপার হলো যে বর্তমানে সমস্ত কিছুর পরেই মনে করো শ্যাল, শ্যাল এটার পরেও প্লাস উইল এটার পরেও, দুটো ক্ষেত্রেই উড ইউজ করে, বর্তমানে এখন এটা ইউজ করছে যে শ্যাল আর উইল দুটো পরেই উড হয়।
কিন্তু নিয়ম হচ্ছে শ্যালের পরে শুড বসানো আর উইলের পরে উড বসানো। কেউ যদি কখনো শ্যাল উইল দুটো চেঞ্জ করে উড করে তাহলেও ঠিক, কেউ যদি শ্যালের পরে শুড করে তাহলেও ঠিক। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে শ্যালের পর শুডও ইউজ করছে, অনেকে আবার উডও ইউজ করছে। কিন্তু গ্রামারের নিয়ম হচ্ছে শ্যালের পর সবসময় শুড ইউজ করা। উড ইউজ করলে কেউ কাটতে পারবে না, উড ইউজ করে কেউ কাটতে পারবে না, এখন সবাই উড ইউজ করছে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি শ্যালের পর কি ইউজ করবে, তুমি শ্যালের পর শুড ইউজ করবে। যারা উড ইউজ করছে করছে, সেটা তাদের ব্যাপার। বোঝা গেল? এইটা ফার্স্ট প্রেফারেন্স। এবার মনে করো তুমি কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ, যেখানটা এমসিকিউ প্রশ্ন আসছে। এমসিকিউ প্রশ্ন তুমি দেখলে যে এইখানটা শ্যালটা চেঞ্জ করে, মানে এখানটা ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও এখানটা ব্যাপার আছে, কিন্তু আমি সেটা বুঝিয়ে দিচ্ছি যে ওরা শ্যালের এগেইনস্টে উড ইউজ করেছে, টিক চিহ্ন দেবে, কিছু করার নাই, ওইটাই অ্যান্সার হবে। যদি উই ইউজ করে, উইলের ক্ষেত্রে তো উড সবাই জানে, তাহলে নিয়মটা হলো শ্যালের ক্ষেত্রে শুড ইউজ করা হয় ফার্স্ট প্রেফারেন্স। কখনো কখনো শ্যালের পরে শুড ইউজ না করে উড ইউজ করছে, সেটা তখন দেখা যাবে। বোঝা গেল ব্যাপারটা? মুছে দিচ্ছে। তাহলে আরেকবার বলে দিই, শ্যালের পরে শুড হয়, উইলের পরে উড হয়। কেউ কেউ আবার শ্যাল উইল যাই থাকুক কেন উড করে, সবকটাই কারেক্ট। কিন্তু তুমি সবসময় শ্যালের পরে শুড করবে, অনেকে শ্যালের পরে উড করছে, সেটাও কারেক্ট, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স তুমি শুডকে দেবে না। এবার দেখো, দেখো হি সেড টু মি, হি সেড টু মি আই শ্যাল স্টাডি টুমরো। হি told me, he told me that, he told me that, সে আমাকে বলেছিল যে। দেখো আই শ্যাল, লাইনটা একটু ব্যাখ্যা হয়ে গেল মনে হচ্ছে, দাঁড়াও। হি told me that, সে আমাকে বলেছিল যে। আই শ্যাল স্টাডি টুমরো, এখানটা আই মানে কে? সে, হি। এখন প্রশ্ন হলো, এইখানটা তো শ্যাল আছে, আমরা কি শুড বসাবো না উড বসাবো? মন দিয়ে শেখো। আই আর উই এর পরে কি হয়? আই আর উই এর পরে শ্যাল হয়, তাই এইটার পরে শুড হবে। আরেকটা নিয়ম কি, বাকি সব লিখে দিচ্ছি, বাকি সব মনে করো ইউ, মনে করো হি, সরি 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 সরি, মনে করো ইউ, হি, শি, এগুলো যা আছে, রাম, হ্যাঁ, এগুলো যা আছে, এগুলোর পরে কি বসে? আমাদের উইল বসে, এগুলোর পরে উইল বসে, তাই এগুলোর পরে আমরা উড বসাবো। মনে থাকবে? আই আর উই এর পরে শ্যাল হয়, তাই শুডটা শুধুমাত্র আই আর উই এর পরে বসবে। আবারও বলি, আই আর উই এই দুটোর পরে শ্যাল হয়, তাই শুডটাও শুধুমাত্র আই আর উই এর পরেই বসবে। এই বাকি সবগুলোর পরে উইল হয়, তাই এইখানটা আমরা উড বসাবো। বোঝা গেল? শুড কিন্তু আলাদা মানে আছে, শুডের মানে হলো উচিত। যখন আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে আলাদাভাবে আমরা ইউজ করব, তখন শুড কিন্তু উচিত অর্থে ব্যবহার হয়। কিন্তু যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, যখন এখানটা যখন লিখবো, তখন কিন্তু আমরা শুডুর এমনি অর্ডিনারি, এটা শুডুর তো অবশ্যই মডাল অক্সিলারি ভার্ব, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে শুডুর মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এক্ষেত্রে আমরা শ্যাল উইলের জায়গায় শুডুর ইউজ করব। কেমন? দেখো, আচ্ছা, দেখো তাহলে হি টোল্ড মি দ্যাট, হি, হি এর পরে কি বললাম? উড হবে, হি উড, হি উড স্টাডি, হি উড স্টাডি, আচ্ছা, টুমোরো, টুমোরো দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে, হি উড স্টাডি দ্য, আমি মনে করলাম আমার ইচ্ছে হলো আমি নেক্সট লিখলাম, দ্য নেক্সট ডে। এখানটা কেউ যদি দ্য ফলোইং ডে লেখে তাহলেও ঠিক, কোনো অসুবিধা নেই কিন্তু, হ্যাঁ। এইবার দেখো, যদি এখানটা, তাহলে হি, হি উড স্টাডি দ্য নেক্সট ডে। এই মাত্র বললাম না যে শুড মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। আমরা যখন মডাল অক্সিলারি ভার্ব যখন ডিটেলসে শিখবো, যেরকম মনে করো শুড উচিত অর্থে, উচিত অর্থে কিরকম হতে পারে, এটা কিন্তু একটা আলাদা জিনিস। মনে করো এরকম যদি লিখি, ইউ শুড
ইউ শুড রেসপেক্ট, ইউ শুড রেসপেক্ট এভরিবডি। মানে কি, তোমার উচিত প্রত্যেককে সম্মান করা। হ্যাঁ, এটা কিন্তু উচিত, এটা প্রতিটা মানুষেরই উচিত যে প্রত্যেককে সম্মান করা। তো অনেকে এরকম বলে যে না, ও তো অন্যায় করেছে, ও দোষ করেছে, তো ওকে সম্মান করার অত কি দরকার আছে? না, উচিত সমস্ত মানুষকে সম্মান করা। সে দোষ করুক, ন্যায় করুক, অন্যায় ন্যায় ওগুলো পরের ব্যাপার, তাই না? তো এরকম কেউ বলছে এরকম যে উম, এরকম উদাহরণ দিচ্ছে যে কোথাও মনে করো আগুন লেগেছে, তো আগুনকে নেভানোর জন্য তো জলের দরকার হয়, নাকি আগুনকে নেভানোর জন্য ঘিয়ের দরকার হয়? তো এই হচ্ছে ব্যাপার। কোনো মানুষ মনে করো কোনো খারাপ কাজ করেছে, চাই সে খারাপ কাজ করুক, ভালো কাজ করুক, যে কাজই করুক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের ফার্স্ট ফার্স্ট যেটা করা উচিত, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলো। মানছি সে চরম অন্যায় কাজ করেছে, চরম খারাপ কাজ করেছে, কিন্তু তাকে রেসপেক্ট দিয়ে কথা বলো। মনে করো তোমাদের গ্রামে কেউ একজন কোনো একটা খারাপ কাজ করেছে, খুব চুরি করেছে, মনে করো সে কারোর বাড়ি থেকে চুরি করেছে। এবার তার সাথে আমরা যদি ভালো ব্যবহার না করি, মনে করো তার সাথে, না সে চোর, ও খারাপ, যদি সবসময় তাকে এরকম ভাবে যদি ইয়ে করি, তাহলে ও কখনো ভালো হওয়ার চান্সই পাবে না, তাই না? তো আমাদের উচিত যে প্রত্যেক মানুষের সাথে যে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলো, তাকে ইম্পর্টেন্স দাও, সমস্ত মানুষকে ইম্পর্টেন্স দাও। হতে পারে যে সে কোনো একটা কাজ খারাপ করে বসেছে, আর এটা তো নিয়ম যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে গুরুত্ব দিতে হবে, মানুষের কাজকে নয়। ও যে কি কাজ করেছে, ভালো কাজ কি খারাপ কাজ, সেটা পরের ব্যাপার। তো আগে মানুষটাকে গুরুত্ব দাও। হতে পারে সে খারাপ কাজ করেছে কি ভালো কাজ করেছে পরের ব্যাপার। দেখো, তাকে রেসপেক্ট দাও, তাকে গুরুত্ব দাও, তাকে একটু ভালোবাসো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? কোনো মানুষ যত খারাপই হোক না কেন, তার মেন্টালিটি, তার সে কার্যকলাপ যত খারাপই হোক না কেন, তার সাথে যদি আমরা একটু ঠিকঠাক ব্যবহার করি, অটোমেটিক অটোমেটিক সে নিজে থেকেই চেঞ্জ হবে। এটা হতে হবে, এটা আমি দেখেওছি যে অনেক মানুষ আগে অনেক খারাপ কাজ করতো, কিন্তু এখন সে অনেক ভালো হয়ে গেছে। অনেক মানুষই হয়, শুধু একটু কি তাকে একটু ভালো, সবসময় তার সাথে ভালোভাবে মিশতে হবে, ভালোভাবে চলাফেরা করতে হবে, তাকে কখনো নেগলেক্ট করবো না, সবসময় রেসপেক্ট করব, ভালোবাসবো। সে অটোমেটিক তার নিজের মধ্যে সে নিজে নিজেকে মডিফাই করতে শুরু করে দেবে। তো যখনই কোনো মানুষের সাথে মিশবে না কেন, যখনই কোনো মানুষের সাথে কথাবার্তা বলবে না, বছরের প্রথম দিন আজকে, সারাটা বছর কেন, সারাটা জীবন, যখনই কোনো মানুষের সাথে মিশবে, সবসময় চেষ্টা করবে তাকে সম্মান দেওয়া। হতে পারে সে খারাপ কি ভালো সেটা পরের ব্যাপার, তাকে সম্মান দাও, তাকে আগে রেসপেক্ট করো, তাকে একটু ইম্পর্টেন্স দাও। আর প্রতিটা মানুষ গুরুত্ব পেতে চায়, এটা আমরা সবাই রক্ত মাংস করা মানুষ, তো তো কোথাও না কোথাও আমাদের এই ব্যাপারগুলো কাজ করে যে আমরা অন্য কোনো মানুষের থেকে একটু গুরুত্ব পাবো। এটা সবার ক্ষেত্রেই কাজ করে। তো তোমার অপোজিটে তুমি যার সাথে এখন কথা বলছো, যে তোমার সামনে আছে বা সমস্ত মানুষের সাথে, তো তাকে একটু উচিত তোমার তাকে একটু গুরুত্ব দাও, তাকে একটুখানি রেসপেক্ট করো। দেখো, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, রাইট? তো যেটা বলছিলাম, পড়াশোনার বাইরে একটু চলে গেছিলাম ঠিকই। তো দেখো এখানটা, ইউ ইউ শুড রেসপেক্ট এভরিবডি, তোমার উচিত সবাইকে রেসপেক্ট করা। কেমন? তো এইখানটা শুডটা হয়েছিল মডাল অক্সিলারি ভার্ব হিসেবে। এখানটা শুড উড ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইউজ করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই শুড আমরা আলাদাভাবে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে পারি। এটা আমি যখন ক্লাসে শিখবো, মডাল অক্সিলারি ভার্ব যখন শিখবো, তখন অনেক মডাল অক্সিলারি ভার্ব আছে। শুড আছে, উড আছে, ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু মডেল, ও টু, অনেক মডেল অক্সিলারি ভার্ব আছে। সেগুলো আমরা পরে অন্য একটা ক্লাসে শিখবো। আচ্ছা, তাহলে বোঝা গেল। তাহলে হি উড স্টাডি দ্য নেক্সট ডে। এই ভিডিও, এই যে এই মডেল মানে এই অক্সিলারি ভার্বের চেঞ্জের যে বিষয়গুলো, বারংবার ভিডিওটা আগে পিছে মানে একবার ফরওয়ার্ড করে ব্যাকওয়ার্ড করবে, যেভাবে তোমার যেভাবে সুবিধা হয়, বারংবার আগের গুলো একটু দেখে নিই, কেমন? নেক্সট, আই সেড টু হার আই ওয়ান্ট দিস পেন। সব থেকে সহজ ন্যারেশন চেঞ্জ এটা, এটা হবে আই টোল্ড হার দ্যাট। এখন আর ওই বারবার ওইটা বলছি না, হ্যাঁ, যে এটা টোল্ড হলো, এটা দ্যাট হলো, বারবার বলছি, তাহলে তোমরা বোর হয়ে যাবে। এটা হবে আই টোল্ড হার দ্যাট আই। এটা ছিল কিসে? সাবজেক্ট V1, সিম্পল প্রেজেন্টে কিসে হবে? সিম্পল পাস্টে, দ্যাট আই ওয়ান্টেড। দেখো, আই সেড টু হার আই ওয়ান্ট দিস পেন, আই টোল্ড হার দ্যাট আই ওয়ান্টেড দিস, থাকলে কি হয়?
দ্যাট, আই ওয়ান্টেড দ্যাট। বোঝা গেল? নেক্সট, she said to me I talked with my friend yesterday। তাহলে হবে she said to me, এটা কি হবে? she told me that, সে আমাকে বলেছিল যে। I talked with my friend yesterday, এখানটা I মানে কে? সে, she। I talked, এটা সাবজেক্ট, এটা V2, কোন টেন্সে আছে? সিম্পল পাস্টে আছে। কোনটা হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে হবে she had talked, she had talked with, she had talked with her friend, with her friend yesterday থাকলে কি হয়? the previous day। ওগুলো একটু মুখস্থ করে নেবে কিন্তু, হ্যাঁ। her friend the previous, the previous day। next, he said I do not like tea। একটু আগে আমরা শিখেছিলাম said এর পর অবজেক্ট নেই, তাহলে saidই থাকবে। said এর পরে অবজেক্ট থাকলে সেইটা চেঞ্জ হয়ে told হতো, তাহলে হবে he said that I do not like, তাহলে হবে he did not, he did not like tea। এইবার দেখো, মনে রাখবে সব সময়, এটা কিন্তু সবসময় মনে রাখবে, লিখে নাও। ডু বা ডাজ এটা কিসে হয়? ডু বা ডাজ এইটা হয় সিম্পল প্রেজেন্টে, এটা হয় সিম্পল প্রেজেন্টে। আর ডিড কিসে হয়? ডিড হয় সিম্পল পাস্টে, রাইট? এটা একটা বিষয়। মজাদার ব্যাপার হলো ডিড, সেন্টেন্সে ডিড যদি কখনো থাকে তাহলে সেটা সবসময় V1 ক্যারি করে। এটা সারা জীবন মনে রাখবে, সেন্টেন্সে ডিড আছে মানে V1 হবে সারা জীবন। ডু বা ডাজ এটা তো সবাই জানি, ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তো V1 হয়, এটা সবসময় V1 ক্যারি করে। আর ডিড এটাও সবসময় V1 ক্যারি করে। কিছু আমাদের কিছু জিনিসটা সবসময়, আর মডাল অবজেক্টিভ ওগুলো আমরা শিখবো, ওখানে মডাল অবজেক্টিভ একটা বারবার চলে আসছে, ওটা আমরা পরে একদিন শিখবো। এখন যদি শিখে রাখো যে সেন্টেন্সে ডিড বসবে তো সেটা V1 হবে, ডু বা ডাজ এটা বসলেও V1 হবে, এটার ক্ষেত্রেও আমরা সবসময় V1। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, তাহলে আচ্ছা এইটা ডু নট, এটা ডু নট কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে পরিবর্তন হবে? সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল প্রেজেন্টে থাকলে সোজাসুজি সিম্পল পাস্টে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে কি হয়? ডিড। তাহলে ডু নট থাকলে আমরা ডিড নট করব, কিন্তু এটা তো এখানেও V1 হবে, এটা এখানেও V1 হবে, কারণ কারণ ডিড এটা সবসময় V1 ক্যারি করে। বোঝা গেল? নেক্সট, আচ্ছা, ডিডের যে ব্যবহারটা ওটা এই যে ডু বা ডাজ, ডিড এগুলো আমরা পুরো ডিটেলসে শিখবো যখন আমরা টেন্স পড়বো। কেমন? প্রত্যেক কটা টেন্স, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ওইটা সব কটা আমরা একদম ডিটেলসে A to Z আমরা শিখবো ওখানে, সেটা অন্য দিনে। হ্যাঁ, আজকে ন্যারেশন চেঞ্জ করতে করতে যদি অত নিয়ম বলি তাহলে আসল যে ন্যারেশন চেঞ্জ সেটাই আমাদের হারিয়ে যাবে, তাই না? তো একদম ন্যারেশন চেঞ্জ করতে গেলে যেগুলো দরকার পড়ছে সেগুলোই করবো, বাকি যে অক্সিলারি ভার্ব ওগুলো ডিটেলসে অন্য একটা দিন ক্লাসে করবো। দেখো, হি সেড টু মি, দেখো আচ্ছা, নাও দেখো, হি সেড টু মি আই হ্যাভ নট সিন ইউ,
হবে হি told me that, he told me that। এখানে আই মানে কি, এখানে সে, হি। হ্যাভ এস কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্টে। কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্টে কোন টেন্সে করি, পাস্ট পারফেক্টে। তাহলে হবে দ্যাট হি হ্যাড নট, হি হ্যাড নট। হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্মই হয়, হি হ্যাড নট সিন। দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো আমি তোমাকে দেখিনি, তাহলে হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নট সিন মি। কারণ এখানে তোমাকে মানে কাকে, আমাকে। নেক্সট দেখো, she says to me I do not know your name, তাহলে হবে she। খুব মজাদার ব্যাপার, আমি প্রথমে বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এইটা টেন্সের পরিবর্তন হবে, কিন্তু এখানটা কিন্তু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, রাইট? তাহলে এইটা টেন্সের পরিবর্তন হবে না। দেখো মন দিয়ে দেখো, she says to me হবে she tells me that। এইবার দেখো, খুব ভালো করে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা নিয়ম আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মনে রাখবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। এই নিয়মটা একটুখানি ডিটেলসে শিখে নিই, হ্যাঁ, একটুখানি, জাস্ট বেশি না, অল্প একটু। দেখো আমরা কি করি, আই গো টু স্কুল করি, রাইট? কিন্তু যখন রাম শ্যাম, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে, মনে করো রাম, রাম গোস টু স্কুল করি, বোঝা গেল? দেখো এইখানটা আইটা ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, আইটা ফার্স্ট পারসন, তাই এটা ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি। কিন্তু রাম, এ তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, দুটো কন্ডিশন কিন্তু। মনে করো এইখানটা যদি আমরা আরেকটা এরকম সেন্টেন্স লিখতাম, একটুখানি ছোট হয়ে গেল, দাঁড়াও আবার একটুখানি মুছে প্রথম থেকে লিখে দাও, একটুখানি ওয়েট করো। মনে করো এরকম আছে, আই গো টু স্কুল, দে গো টু স্কুল। আরেকটা আছে, মনে করো রাম গোস টু স্কুল। দেখো মন দিয়ে দেখো, এখানটা আইটা কি, এখানটা আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এখানটা দে থার্ড পারসন, এখানটাও রাম থার্ড পারসন। দেখো দে থার্ড পারসন কি করে হলো, আমি কি বলেছি, ফার্স্ট পারসন কি, আমরা, আমি আর আমরাই ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, পৃথিবীতে সবকিছু থার্ড পারসন। তো দে তো আমি আমরার মধ্যেও পড়ছে না, তুমি তোমরার মধ্যেও পড়ছে না, দে পড়ছে তারা, তারা, তুমি তোমরা নয়, দে পড়ছে তারা। তাহলে দেটা থার্ড পারসন, রাম এটা তো বাচ্চা বাচ্চা মানুষ জানে, এটা থার্ড পারসন। দেখো এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, তোমাকে ভার্বের সাথে এস বাই এস যোগ করার নিয়মটা হলো এটা থার্ড পারসন হতে হবে প্লাস সিঙ্গুলার, দুটো কন্ডিশন। এক্ষেত্রে দুটো কন্ডিশন, একটা হচ্ছে তাকে থার্ড পারসন হতে হবে প্লাস তাকে সিঙ্গুলার হতে হবে। দুটো কন্ডিশন ফুলফিল করলে তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এটা দেখবে এমনি যে কোনো জায়গাতে দেখবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বি এস যোগ হবে। এটা থার্ড পারসন ঠিকই, কিন্তু এটা প্লুরাল নাম্বার, তাই কিন্তু এটা হয়নি। এই কন্ডিশনটা ফুলফিল করছে কিন্তু ও এই কন্ডিশনটা ফুলফিল করছে না, যার জন্য এটা এস বাই এস হয়েছে, এটা এস বাই এস হয়নি। বোঝা গেল? এস বা ইএস যোগ করার এই একটাই নিয়ম, থার্ড পারসন হতে হবে প্লাস সিঙ্গুলার নাম্বার হতে হবে। এইবার মনে করো যদি আমরা এটা নেগেটিভে করি, খুব সুন্দর, ভালো করে দেখবে, আই, দেখো আই ডু নট গো টু স্কুল। আরেকটা এইটা যদি নেগেটিভে করি তাহলে কি হয়, দে ডু নট গো টু স্কুল।
আরেকটা এটা যদি এইটা করি, রাম ডাজ নট গো টু স্কুল। খুব ভালো করে এটা করবে, হ্যাঁ। আচ্ছা কাজ করো, এটা মুছেই দিই। এটা এইটা একটুখানি একটুখানি আলাদা জায়গায়, এটা জাস্ট এমনি একটু হেডিং করে রাখো, এটা তোমাকে এখন শিখতেই হবে। এটা না শিখলে ওইটা শিখতে পারবে না, হ্যাঁ। এইটা সিম্পল প্রেজেন্টেন্সের এই নিয়মটা শেখাচ্ছি যাতে তোমরা ওইটা শিখতে পারো। এইটা যদি না শেখো তাহলে ওইটা শিখতে পারবে না, জাস্ট আমি করিয়ে যাবো, মুখস্থ হয়ে যাবে, শেখার কিছু হবে না, কেমন? তো এটা না শেখা লাভ নেই। আমার কথা হলো যে আমরা যতটুকু শিখবো একদম সলিড কংক্রিট, ওর মধ্যে কোনো ভেজাল যেন না থাকে। এইটা এমনি খাতার অন্য একটা জায়গায় এমনি এটা লিখে হেডিং করো, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। এইটা একটুখানি তোমরা খাতার অন্য একটা জায়গায় হেডিং করো। সিম্পল প্রেজেন্ট টেন্সকে কিন্তু আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলে, হ্যাঁ। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার দেখো এইটা একটু দেখো ভালো করে। হ্যাঁ, ডু, ডু আই গো টু স্কুল। নেক্সট এইটা হবে ডু দে গো টু স্কুল। এইটা হবে ডাজ দে গো টু স্কুল। দেখো এবার মনে রাখো, তো যখনই আমরা নেগেটিভ করলাম, এটাতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক, নেগেটিভ মানে না সূচক। রাম গোস টু স্কুল, রাম ডাজ নট গো টু স্কুল। একটু ভালো করে দেখো, এইখানটা কিন্তু এস বাই এস ছিল, এইখানটা যেই আমরা ডাজ লিখলাম তখন আমরা গো লিখলাম, আর এস বাই এস হলো না। এটা নিয়ম যে সেন্টেন্সে যখনই ডাজ থাকবে, সেন্টেন্সে যখনই ডাজ থাকবে তখনই সেটা ভি ওয়ান হবে, মনে রাখবে। সেন্টেন্সে যখনই ডাজ থাকবে তখন সেটা ভি ওয়ান হবে, ভার্বের বেস ফর্মে বসবে। এবার দেখো এইখানটা আই ডু নট গো টু স্কুল, ডু নট, দে ডু নট, রাম ডাজ নট। ডাজ নট তখন হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বাকি সব ক্ষেত্রে ডু নট হবে। আবারও বলি, এই ডাজ তখন হবে সেন্টেন্সে যখন এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, বাকি সব ক্ষেত্রে ডু হবে। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটারই যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এমনি কনভার্ট করি, তাহলে ব্যাপারটা হলো, ও হো 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 হো, এটা তো ভুল হয়ে গেছে, দাঁড়া দাঁড়া। দেখো এটা তো রাম ছিল, দেখো যখন এইটারই যদি আমরা ইন্টারোগেটিভ করি, ডাজ রাম গো টু স্কুল, এখানটা ডাজ এই কারণে হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজ হয়েছে। ভার্বের আগে অক্সিলারি ভার্ব তখন আনতে হয় যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি। এটা আমরা শিখবো যে এই সাবজেক্টের আগে, সরি 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 সরি, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব তখন আনবো যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। এইটা সাবজেক্ট, এইটা অক্সিলারি ভার্ব, এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব তখন আনবো যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো এইটা ডাজ হয়েছে এই কারণে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইটা ডু হয়েছে এই কারণে, কারণ এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় বলে। এটা কখনো মনে রাখবে না থার্ড পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ আমাকে ডু বসাতে হবে, এটা ফার্স্ট পারসন তাই ডু বসাতে হবে, এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার তাই ডু বসাতে হবে, কি এটা সেকেন্ড পারসন তাই ডু বসাতে হবে, কি এটা সেকেন্ড পারসন তাই ডু বসাতে হবে, না, একদম করবে না। নিয়ম একটাই মনে রাখবে, সবসময় যতটা পারবে কম নিয়ম মনে রাখবে মাথায়, তাহলে দেখবে ইংলিশে ভুলটা কম হবে। হাজারটা নিয়ম মনে রেখে লাভ নেই, যদি তোমার অন্যান্য নিয়মগুলো সেগুলো সঠিকভাবে ইউজ করলে হয়ে যায়।
নিয়মটা একটাই নিয়ম মনে রাখবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম মনে হয়েছে অর্থাৎ ডাজ হবে, বাকি কোনো ক্ষেত্রে ডাজ হবে না। এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই ডু হয়েছে, এইটাও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই ডু হয়েছে। বোঝা গেল এই পুরো ব্যাপারটা? এবার দেখো, এবার আমরা ন্যারেশন চেঞ্জটা আসি, কেমন? দেখো এবার যদি এইটা মুছে দিই, দেখো she says to me, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস অলরেডি বসানো ছিল, তাহলে হবে she tells me, she tells me that, সে আমাকে বলে যে, আই মানে কি she, ডু নট কি হবে ডাজ নট, she does not know my name, বলো কোনো কোনো সমস্যা আছে? আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। সি টেলস মি হয়ে গেল। এখন এখন প্রশ্ন হলো যেটা ডু নট, তুমি তো বললে যে এইটা যদি পাস্ট টেন্সে না থাকে টেন্সের পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হয়নি, এটা সিম্পল প্রেজেন্টে ছিল, এটাও সিম্পল প্রেজেন্টেই আছে, শুধু পার্সন পরিবর্তন হয়েছে, পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, এটা পার্সন পরিবর্তন হয়েছে, তাই আমরা এইটা ডু এর জায়গায় আমরা ডাস করেছি। এইটা যদি কেউ যদি মনে করো কেউ যদি ডু নট লিখে ফেলতো তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যেত, এটা করাই যাবে না। বোঝা গেল? এইটা ডু লিখলেই ভুল, এইটা হবে শি ডাজ নট নো মাই নেম। বলো কোনো প্রশ্ন আছে? নেই। প্রশ্ন থাকলেই করবে কি করে, রেকর্ডেড ভিডিও, তাই না? প্রশ্ন থাকলে তো কিছু করার নেই। আমি লাইভ ভিডিও পড়াবো, লাইভ ভিডিও আস্তে আস্তে কয়েকটা ভিডিও আমি আপলোড করতে থাকি, তারপরে আমার এখানটা ক্যামেরা ফ্যামেরা একটু সেট করতে হবে, একটু প্রবলেম হচ্ছে, আর লাইভ ভিডিও কি করে করে সেটা আমি ঠিক জানি না এখন। তো আমি কয়েকটা ভিডিও আপলোড করতে থাকি, তারপরে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি তখন অ্যান্সার দিয়ে দেবো। তোমরা এমনি মনে করো কোনো প্রশ্ন যদি এরপরেও থেকে থাকে, এটা কেন হলো ওটা কেন হলো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের প্রশ্ন ইনস্ট্যান্ট অ্যান্সার দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও, এখানটায় লিখে নাও। যতদিন না আমি লাইভ ভিডিও করছি বা লাইভ ভিডিও হয়ে যাওয়ার পরেও, যখনই মনে করো কোনো আমার ক্লাস নিয়ে হোক বা কোনো কিছু বিষয় নিয়ে হোক, কোনো যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে এইটা ফোন করবে, 9051833423। তোমরা আমাকে ফোন করবে, ফোন করা দরকার নেই, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সাথে সাথে রিপ্লাই দেবো। যদি আমি মোবাইলের কাছে থাকি, যদি আমি ফ্রি থাকি, তাহলে আমি ইনস্ট্যান্ট তোমাদের মেসেজে রিপ্লাই দেবো যদি কোনো প্রশ্ন থাকে। আর যদি লাইভ ভিডিও যখন হবে তখন তো এমনি প্রশ্ন করতে পারবে। যাই হোক, নেক্সট, তাহলে বোঝা গেল শি ডাজ নট নো মাই নেম। দেখো শি সেজ টু মি, একই জায়গা, শি সেজ টু মি তাহলে হবে শি টেলস মি, শি টেলস মি দ্যাট, she tells me that I shall not work tomorrow, তাহলে হবে she will not, I shall not তাহলে হবে she will not work tomorrow, I shall not work tomorrow। হ্যাঁ দেখো, এখন ব্যাপার হলো যে এই টুমোরোটা চেঞ্জ হয়ে তো দ্য নেক্সট ডে হয়, রাইট? হ্যাঁ হয়। টুমোরো চেঞ্জ হয়ে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে তখন হবে যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। বোঝা গেল? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে তাহলেই টুমোরোটা দ্য ফলোইং ডে হবে। যেরকম ওই পেজটা মনে করো,
এই বিষয়গুলো, এই যে এইটা থাকলে যে এইটা হবে, এইটা তখন হবে যখন ওই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে এইটা চেঞ্জে কখনো এইটা হবে না, মনে রাখবে। এইটা থাকলে এইটাই হবে। আবারও আবারও বলি, এইটা চেঞ্জে তখনই এটা হবে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। তো এটা তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে যদি না থাকে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে না থাকে তাহলে এইটা চেঞ্জে এইটা কখনোই কনভার্ট হবে না। ক্লিয়ার? নেক্সট। হ্যাঁ, নেক্সট দেখো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো এখানেই লাস্ট কোশ্চেন। আচ্ছা, এরপরে আমি আবার কোশ্চেন পরের ভিডিও আমি আপলোড করব। দেখো, এটা আমার ফার্স্ট ভিডিও। তোমরা অবশ্যই কমেন্ট করে, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, আমি সমস্ত জায়গাতেই এটা আপলোড করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কোন জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে। এটা আমি আবারও বলছি, এটা ফার্স্ট ভিডিও। আর জানি না আমি ভিডিওটা এডিট করার জন্য কাউকে পাবো কিনা, এটা একদম র ভিডিওটাই আমি আপলোড করে দেবো। এডিট দেখি পাই এরপরে কাউকে, তারপরে আমি এডিট করে ছাড়বো। তাছাড়া আমি ভিডিওটা র ভিডিওই ছাড়বো, সেই ইউটিউবে হোক, ফেসবুকে, যেখানেই হোক। তো তোমাদের অবশ্যই আমাকে সাজেস্ট করবে যে এখানটা দাদা, এইখানটা এইটার পরিবর্তন করা দরকার আছে, বা এরকম কিছু, এখানটা এই রেজলিউশন বা যাই হোক, তোমাদের যেটা মনে হবে সেটা কোথায় কি ইমপ্রুভ করা দরকার আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করবে, কেমন? আচ্ছা, তাহলে টাটা, বাই বাই। আজকের দিনটা সবাই, আজকের দিন না, জীবনের প্রত্যেক কটা দিন বিন্দাস এনজয় করো। হ্যাঁ, যখন একজনকে বলেছেন যে যখন পরিশ্রম করবে প্রজার মতো পরিশ্রম করবে, প্রজা প্রজা, আর যখন জীবনটাকে উপভোগ করবে রাজার মতো উপভোগ করবে। যখন তুমি কষ্ট করবে, পরিশ্রম করবে, এবার অনেকে মনে করে না পরিশ্রম করা মানে আমি যদি বাইরের রোদে পরিশ্রম করি, ভ্যান টানি, মাটি কাটি, তাহলেই পরিশ্রম হয়। এটা তো ভুল কথা। ঘরের মধ্যে বসে, যে চার দেওয়ালের মধ্যে বসে পড়াশোনা করছে, এটা তো মানে সব থেকে কঠিন কাজ। আমি তো বলবো যে পড়াশোনা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। যদি পড়াশোনা সহজ কাজ হতো তাহলে সবাই পড়াশোনা করতো, তাই না? অনেক কিছু স্যাক্রিফাইস করার পরও পড়াশোনা করতে হয়। এই যে আজকে মনে করো 1 জানুয়ারি, তো যাদের মাধ্যমিক পরীক্ষা সামনে, মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে কত তারিখ থেকে শুরু হবে, যাদের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা, প্রায় পড়াশোনা নিয়ে যারা সিরিয়াস, প্রায় 70 থেকে 80% ছেলেমেয়ে, তারা 1 জানুয়ারি শুধু সকালবেলা ঘুমের থেকে করে বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে, ব্যাস, গল্প শেষ। দিন রাত এক করে তারা পড়াশোনা করছে, কোথাও বাড়ি থেকে আজকে বেরোবেই না। তো তাদের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তারা পড়াশোনা করছে, তাই না? তো যাই হোক, পড়াশোনা যখন করবে সমস্ত কিছু বাদ দিয়ে পড়াশোনা করবে, শুধু পড়াশোনাই করবে। আর যখন পড়াশোনা করবে না, মনে করো তুমি কোথাও ঘুরতে গেছো, কোথাও খেলতে গেছো, তখন পুরোপুরি পড়াশোনা বাদ দিয়ে মনে করবে যে আমি পড়াশোনা করিই না। যখন পড়াশোনা করবে পুরো বাইরের দুনিয়াটা ভুলে যাবে। আর যখন তুমি বাইরের দুনিয়ায় বেরোবে তখন পড়াশোনার কথা মনে রাখবে না। অনেকে দেখি না, 4-5টা বন্ধু এক জায়গায় মিট হয়েছে, না আমি ওইটা পারছি না, এইটা পারছি না, মানে আমি তাহলে এন্টারটেনমেন্ট কখন করবো, তাই না? যে আমি এসছি একটা পার্কে বা এসছি একটা রেস্টুরেন্টে, ওখানে গল্প গুজব, হাসিটা একটা মজা ওরকম হবে। তো বলার একটাই কথা যে পড়াশোনা যখন করবে, যখনই করবে একদম সিরিয়াসলি, সমস্ত কিছু বন্ধ রেখে পড়াশোনা করবে। আর যখন খেলতে যাবে তখন, বা টাইম কোথায় স্পেন্ড করতে গেছো, আজকে অনেকে এদিক ওদিক যাবে, তো যাও, সেটা তোমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার। কিন্তু পড়াশোনাটা সিরিয়াসলি করো। যখন পড়াশোনা করবে একদম বিন্দাস পড়াশোনা করবে, আর কিচ্ছু এদিক ওদিক না, বিন্দাস। আমি কন্টিনিউ, আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। তোমাদের যে যে বিষয়গুলো অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে যে দাদা এই টপিকটা তুমি একটু বুঝিয়ে দাও, এইটা, এই টপিকের উপর একটা ভিডিও করো, এইটা আমি পারছি না, এইটা আমি বুঝতে পারছি না, বা এই জিনিসটা আমার একটু প্রবলেম আছে। তোমরা যে 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 বিষয়ের উপর করবে, মানে আমাকে ক্লাস করাতে বলবে, আমি সেই সেই ক্লাস করাবো। এমনি মনে করো আমার তো একটা রেগুলার বেসিস একটা ক্লাস আমি করবো, মনে করো ন্যারেশন চেঞ্জ, এখন আমি কন্টিনিউ ন্যারেশন চেঞ্জ শেখাতেই থাকবো। তারপরে এরপরে আমি ভয়েস চেঞ্জ শুরু করব, তারপরে এই ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এটা গেল। তারপরে মনে করো তোমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ওটা আমি তোমাদেরকে মানে, ওটা তোমাদের মাধ্যমিকের যে সিলেবাসটা আছে, মাধ্যমিকের সিলেবাস সব থেকে টাফেস্ট একটা টপিক হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ।
আমি ওটা কমপ্লিট করে দেবো। আরেকটা কথা যেটা, যখন আমি মনে করো স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যখন ভিডিও আপলোড করব, তখন আমি বলেই দেবো যে এটা শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও, এটা কম্পিটিটিভ যারা পড়াশোনা করছো তোমাদের জন্য এটা দরকার নেই, তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো। সে আমি আলাদা আলাদা পার্টিকুলার বলে দেবো। তো ওটা নিয়ে চিন্তা করতে হবে না। এখানটা দু ধরনের ভিডিও আপলোড হবে, কিন্তু আমি ভিডিও শুরু করার আগেই মেনশন করে দেবো যে এটা সবার জন্য, আর এটা শুধুমাত্র কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য, এটা শুধুমাত্র স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য, আমি সেটা মেনশন করে দেবো। ঠিক আছে, তাহলে পড়াশোনা করো, বিন্দাস পড়াশোনা করো। যখন পড়াশোনা করবে শুধু পড়াশোনাই করবে, আর যখন এন্টারটেনমেন্ট করতে যাবে, রিল্যাক্স করতে যাবে, এন্টারটেনমেন্টের জন্য যাবে, তখন সেখানটা হাসি ঠাট্টা মজা বিন্দাস। আচ্ছা, ঠিক আছে, টাটা বাই, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ওকে।